নমস্কার, জয় হিন্দ। দেখুন, এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে ও ভারতের ওপরে কি প্রভাব পড়তে পারে। আজকের ভিডিওতে বলবো ইউক্রেন আর রাশিয়ার এই যুদ্ধে ইউএনওর কি ভূমিকা রয়েছে, ও সাথেও বলবো রাশিয়ার ওপর যে সুইফট ব্যান্ড লাগানো হয়েছে তা কি, ও এ থেকে রাশিয়া কি করে বেরোতে পারে। ও তাছাড়াও এই ভিডিওটি করার উদ্দেশ্য কিছু সত্য তুলে ধরতে তোমাদের সামনে, যা না জেনে না বুঝেই মানুষ আজ নানান ভাবে নানান মন্তব্য করছে। আর একটা কথা, সত্যিই কি রাশিয়া এই ঘটনার জন্য দায়ী? ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর তোমরাই বিচার করো। আজ বিচারের দায়িত্ব আপনাদের। তো 2014-তে রাশিয়া ক্রিমিয়া কবজার পর 2015-তে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে মিনস্ক চুক্তি স্বাক্ষরিত হয়। এই এগ্রিমেন্টে তারা শপথ নেয় তারা আর কোনো ঝগড়া লড়াই করবে না। ইউক্রেনও ধ্যান রাখবে যে আমেরিকা তথা ইউরোপের প্রভাব ইউক্রেনে বাড়তে দেবে না। তবে সব গড়বড় হলো যখন 2017-তে বললো তারা নেটোতে জয়েন করতে চায়। নেটো এর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর স্থাপনা 1949-এ হয়েছিল। বর্তমানে এই গ্রুপে 30টি বড় বড় শক্তিশালী দেশ রয়েছে। মেইনলি রুশকে কাউন্টার করার জন্য এই গ্রুপ তৈরি করা। আর এই নেটোর আর্টিকেল সংখ্যা 5 বলে যে নেটোর সদস্য যে কোনো দেশ কাউকে মারলে কোনো প্রবলেম নেই, কিন্তু এই 23টি দেশের মধ্যে যে কোনো একজনকে অন্য কেউ মারলে 30টি দেশ তাকে মিলে মারবে। এখন বলুন তো, ইউক্রেন যদি নেটোর সদস্য হয়ে যায়, তো নেটোর নিয়ম অনুসারে যে দেশ নেটোর সদস্য রয়েছে সেখানে নেটো দেশের যে কোনো দেশের সেনা সেখানে যেতে পারে। তো ইউক্রেন যখন নেটোর সদস্য হবে তখন আমেরিকার সেনা ইউক্রেনেও আসতে পারে। তো এখন বলুন তো, কোনো দেশ কিভাবে মেনে নিতে পারে যে তার পড়শি দেশ যে তার থেকেই আলাদাভাবে তৈরি হয়েছে, সে তার সামনে তার শত্রুকে এনে বসাচ্ছে, আবার একটি দুটি নয় পুরো গ্রুপকে নিয়ে আসছে। আর আমেরিকা এখানে আসবে আর এখান থেকে একটি গুলি চালাবে আর রুশও চালাবে। তো হয়ে গেল নেটো আর্টিকেল 5 এর উল্লঙ্ঘন। 29টি দেশ এখন মিলে মারবে। তো আমেরিকা এখানে এসে বসবে আর কমজোর স্থিতির ফায়দা উঠিয়ে রাশিয়ার উপর হামলা করে দেবে আর পুরো সেনার জমায়েত লাগিয়ে দেবে। এই হলো মেন বিবাদের কারণ। এতে ইউক্রেন কিছুই না, সম্পূর্ণ বিবাদ চড়াচ্ছে আমেরিকা আর নেটো। আর বেচারা ভুক্তভোগী ইউক্রেনেরও বোঝা উচিত আপনি ততটুকুই পা আগান যতটুকুতে অন্যের অসুবিধা না হয়। যে কোনো দেশ নিজের রাষ্ট্রের সুরক্ষাকে সবার আগে মাথায় রাখে, এটা তার বোঝা উচিত। দেখুন, নেটোতে এত দেশ রয়েছে, এখন আপনারাই বলুন, এখানে রুশ রয়েছে, রুশের বিরুদ্ধে এতগুলি দেশ। রুশ যদি এদের একজনকেও মারে তো সব মিলে মারবে রুশকে। তো রুশকে পুরোপুরি বরবাদ করারই প্ল্যান না নেটোদের। এইসব আগে থেকে বুঝতে পেরে রাশিয়া ইউক্রেনকে হুঁশিয়ারি দেয়। ও ইউক্রেনের ক্রিমিয়াকে 2014-তে নিয়ে নেয়। ও ডোনাস্ক আর লুহান্স এই দুটি জায়গায় বিদ্রোহীদের দাঁড় করিয়ে দেয় আর তার সৈন্য পাঠিয়ে দেয় হাওয়া গরম করার জন্য। তারপর রুশ এই দুটি জায়গাকে আলাদা দেশের মান্যতা দিয়ে দেয়। তো এখন এটি আলাদা দেশ। ও এখানে তারা তার পুরো সৈন্য নামিয়ে দেয়। রুশ পুরো সাবধানের সাথে ও চারপাশ থেকে ইউক্রেনকে ঘিরে নেয়। ও হামলা করে দেয়। ইউক্রেনেরও এটা বোঝা উচিত, আনে वाले खतरों को कभी भाबना चाहिए। दूसरों के दम पर आप किसी दूसरों से खतरा नहीं मोड़ सकते। তো এখন তোমরা বলতে পারো ইউএনও কেন কিছু বলছে না। তো ইউএনও কে আমেরিকা এক এমন কাঠপুতুল বানিয়ে দিয়েছে যে আমেরিকা ইউএনও কে ইউজ করে যে কোনো দেশের উপর হামলা করতে পারে। আর এখন এরই ফায়দা রুশ উঠিয়ে নিয়েছে। তো এখন তোমরা বলতে পারো কেমন করে, তো বোঝো এটি মন দিয়ে। ইউএনওর একটি নিয়ম রয়েছে, আর্টিকেল নম্বর 7। আর্টিকেল 7 বলে যে যে কোনো দেশ কোনো অন্য দেশের উপর হামলা করতে পারবে না, কিন্তু যদি কোনো দেশ থেকে কোনো ছোট রাজ্য ভেঙে আলাদা হতে চায় তার স্বতন্ত্রতা রয়েছে। আর সেই দেশ যদি তার উপর অত্যাচার করে তো পড়োশী দেশ তার সাহায্যের জন্য যেতে পারে। বুঝলেন না তো? এখন বুঝুন মন দিয়ে। তো রুশ এই দুটি দেশকে মান্যতা দিয়ে দিয়েছে, এই দুটি আলাদা দেশ। আর ইউএনওর আর্টিকেল 7 বলে যে যে কোনো দেশের সাহায্যের জন্য দ্বিতীয় দেশ আসতে পারে। তো এখানে রুশ স্বতন্ত্র দেশের মান্যতা দিয়ে দিয়েছে। এখানে কাউকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছে। আর সে চিঠি লিখেছে কাকে? রুশের রাষ্ট্রপতিকে, যে আমাদের সৈন্য সাহায্য দিন। আর এই সৈন্য সাহায্যের ভিত্তিতে রাশিয়া এখানে হামলা করে দেয় আর বলে এটি স্পেশাল মিলিটারি অপারেশন, কোনো যুদ্ধ নয়। এই তো করেছিল আমেরিকা আফগানিস্তানে, এই তো করেছিল আমেরিকা ইরাকে, এই তো করেছিল আমেরিকা মালিতে, এই তো করেছিল আমেরিকা সিরিয়াতে, এই তো করেছিল আমেরিকা লিবিয়াতে। আর কথা বলবো, এই তো করেছিল আমেরিকা মিশরে, এই তো করেছিল আমেরিকা ভিয়েতনামে, এই তো করেছিল আমেরিকা কোরিয়াতে। তো যখন আমেরিকা করবে তখন ভুল নয়, আর যখন রাশিয়া করে দিল তখন তা ভুল। ইউএনও কি করতে পারে? ইউএনও যে কোনো জিনিস বরবাদ করে দেয়। কি করে নেবে? অ্যান্টোনিও গুটেরেস ফিলিস্তিন পিটায়, কি করতে পারে? কিছুই না। কাশ্মীর মুদ্রা আজ পর্যন্ত আটকে রয়েছে, কি করে নিল ইউএনও? তালিবান যখন আফগানিস্তানে আতঙ্কবাদ ছড়াচ্ছিল তখন কি করেছিল এই লোকেরা? কিছুই না, শুধুই তামাশা এখন এই ইউএনও। তো দেখো, আমেরিকার খুফিয়া এজেন্সি সিআইএ বলেছিল 16 ফেব্রুয়ারি সকাল 5টায় রুশ ইউক্রেনে হামলা করে দেবে। আরে বুদ্ধু বেল নাকি রুশ যে বলে হামলা করবে? ওই দিন হামলা করা থাকলেও তো করবে না। তো তখন রুশ সেনা কিছু পিছনে হাঁটে তখন, আর সবাই ভাবে রুশ সেনা পিছনে হাঁটছে। আরে সমুদ্রকে লहर अगर पीछे हटते तो सुनामी के पहचान होते हैं। गधों को लगता है कि पीछे जा रहा है। তো 20 ফেব্রুয়ারি উইন্টার অলিম্পিক শেষ হয় আর 21 ফেব্রুয়ারি পুতিন এই দুটি জায়গাকে স্বতন্ত্র ঘোষণা করে দেয়, যা ডনবাস নামে পরিচিত। তো দেখো, এখন তোমরা বলতে পারো স্বতন্ত্র দেশ কেন ঘোষণা করলো? তো যাতে ইউএনওর আর্টিকেল 7 এর প্রয়োগ করা যায়। আর 23 তারিখ ওই স্বতন্ত্র দেশ চিঠি লিখে দেয় পুতিনকে যে আমাদের সৈন্য সাহায্য করা হোক। আর 23 তারিখে পুতিন সেনা দিয়ে হামলা করে দিল। এত যুদ্ধ নয়, এত স্পেশাল মিলিটারি অপারেশন। কার জন্য? ইউএনওর আর্টিকেল 7 এর জন্য। এই হিসাবে তো আমরাও পাকিস্তানে হামলা করতে পারি। কিভাবে? তো সেখানে যে বালুচিস্তান রয়েছে সেখানে লোকেরা যদি লিখে দেয় যে আমাদের সাহায্য করো, তো আমরাও মারতে পারি। আজ ইউএনও কি বলে, জিসকি লাঠি উসকি ভ্যাস, এই হিসাবে ইউএনও চলছে এখন।
তবে দেখুন, যখন ইউক্রেন ইউআরএসএস এর সঙ্গে ছিল তখন রুশ ইউক্রেনে অনেক বিকাশও করেছিল। অনেক বড় বড় ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে নানান দিকে, এমনকি মিগ-20 যুদ্ধ বিমানের সমস্ত ইউনিট সেখানে তৈরি হতো। তো ভাবুন তো, কোনো দেশ যদি কোনো দেশের জন্য এত করে, তবু সেই দেশ যদি বলে এখানে ন্যাটো সেনা লাগাও, সেখানে তো তার রাগ উঠবেই। ইউক্রেনে আজ 13% লোক রাশিয়ান ভাষা বলে। পূর্ব ইউক্রেনের লোক তারা তো ইজিলি মেনে নেয় যে তারা রাশিয়ান, আর রাশিয়া এখানে ছাড়বে না, কারণ যে কোনো দেশ তার সুরক্ষা ব্যবস্থাকে সবার উপরে রাখে। তবে ইউক্রেনেরও এটা ভাবা উচিত যে কোনো দেশকে এত টর্চার করা উচিত নয়। অনেক কড়া শব্দে বলতে হচ্ছে, अगर आज यूक्रेन आंसू नहीं बहाएगा तो कल इस यूक्रेन के वजह से रूस को खून के आंसू बहाने पड़ेंगे। কারণ ন্যাটো ধীরে ধীরে পা বাড়াচ্ছে। 15টি দেশকে টুকরো করে দিয়েছিল এই ন্যাটো, তারপর সেই 15টি দেশকে নিজের মধ্যে মিলিয়ে আসছে। ন্যাটো এত প্রয়োজন কি? 30টি দেশ মিলে মারবে একজনকে? এর ভুক্তভোগী ইউক্রেন। দেখো, প্রত্যেকটি মানুষেরই তার নিজের দেশ প্রিয়। দেশ অনেক বড় জিনিস। মানুষ যে ঘরে শয়, বিছানার যে কোণে শয়, তার সেখানেই কিন্তু বেশি পছন্দ হয়। আপনিও কিন্তু আপনার ঘরে বিছানা কোনো এক স্পেশাল কোণে শোন, আপনার কিন্তু সেখানে ভালো ঘুম আসবে। প্রতিটা মানুষেরই একটি মেন্টালিটি হয়, এটা ভাবা উচিত। এটা ভাবা উচিত যে আমাদের দেশের নীতি কোথায় ঠিক যাচ্ছে। আর রুশ এখন চারপাশ থেকে ইউক্রেনে বায়ুসেনা, স্থলসেনা, নৌসেনা দিয়ে হামলা করছে, আর কোনো দেশ সাহায্যের জন্য আসেনি। এটিও দুনিয়ার জন্য একটি লেসন, যে যতক্ষণ নিজের পায়ে দাঁড়াতে পারবে না ততক্ষণ কেউ সাহায্যের জন্য আসবে না। আর কেউ আসবে কিভাবে সাহায্যের জন্য? আপনার উপর আপনার নিজের ছায়াও না, অন্ধকারে আপনার সাথ ছেড়ে দেয়। তো অপরের কাছ থেকে কি আশা করছেন? পুতিনের সোজা ডিমান্ড ইউক্রেন আর ন্যাটো লিখিত দিক। ন্যাটো কখনো ইউক্রেনকে নিজেদের মধ্যে নেবে না, ও ইউক্রেন কখনো ন্যাটোর মধ্যে যাবে না। রুশের দ্বিতীয় ডিমান্ড যে ইস্টোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া রয়েছে, যেখানে রাশিয়ার রাজধানীর সামনে ন্যাটো সেনা রয়েছে, এদের পুনরায় উজ্জ্বল করা হোক। ও আমেরিকা ইউরোপে যে পরমাণু বোমা রেখেছে তা পুনরায় নিয়ে যাক, এটি পুতিনের দাবি। তবে পুতিনের আন্তরিক বিরোধও হচ্ছে। তবে একে দাবানোর জন্য পুতিন খুবই দারুণভাবে ওয়েল ট্রেন্ড রয়েছে। এখন দেখো, রুশের অর্থ ব্যবস্থা নিয়ে কিছু বলি। রুশ প্রথম থেকে এর প্রস্তুতি নিয়েছিল। রুশের বাজেট যখন পেশ হয় তখন থেকেই সে তার অর্থ ব্যবস্থাকে স্টেবল রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এক্সট্রা ভাবে বিদেশি ভান্ডার ও সোনা ভান্ডার রেখেছিল। এখন আমেরিকা তার উপর সব থেকে খতরনাক স্যাংশন লাগায়। আমেরিকা সুইফট ব্যান্ড লাগিয়ে দেয় তার উপর। এখন তোমরা বলতে পারো সুইফট ব্যান্ড কি? দেখো, 2 রকম ব্যাংকিং কোড হয়। যদি তোমরা দেশের মধ্যেই টাকা পয়সা লেনদেন করতে চাও তো আইএফএসসি কোড প্রয়োজন হয়। তোমরা দেখবে যখন ব্যাংকে টাকা পয়সা লেনদেন করে থাকো, আইএফএসসি কোড লাগে। যদি তোমাদের আইএফএসসি কোড না জানা থাকে তো ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হবে না। কিন্তু এই আইএফএসসি কোড যে কোনো দেশের ভিতরেই ব্যবহৃত হয়, যেমন পশ্চিমবঙ্গ, বিহার, ইউপি, আসাম, মধ্যপ্রদেশ, যেখানে পাঠাতে হয়। তবে যদি এখান থেকে টাকা আমেরিকায় পাঠাতে হয় তো সেই সময় এই আইএফএসসি কোড কাজ করবে না, সেই সময় সুইফট কোড কাজ করবে। যত লোক অনলাইন ট্রেডিং করেন, বিদেশ থেকে জিনিস আনেন বেচেন, তাদের টাকা লেনদেনের জন্য আইএফএসসি কোড ব্যবহৃত হয় না, বরং সুইফট কোডের প্রয়োজন হয়। আমেরিকা ইউরোপের দেশের চাপে এসে রুশকে সুইফট কোড থেকে সরিয়ে দেয়। তো এখন রুশের সুইফট কোড কাজ করছে না। রুশে ইন্টারনাল লেনদেন তো হবে, তবে বাইরের লেনদেনে ব্যান্ড লেগে গেছে। তবে রুশ চাইলে রুবেলে এর লেনদেন করতে পারে সহজেই। রুশের অর্থ ব্যবস্থায় এর প্রভাব পড়বে। তবে এর জন্য আমেরিকাই দায়ী। আমেরিকা রুশকে এতটাই স্যাংশনে ফেলে রেখেছিল যে রুশ এখন উদাস হয়ে পড়েছিল। বলা হয় না যে কাউকে এতটাও ভয় দেখিও না যে তার মন থেকেই ভয় শেষ হয়ে যায়। ভারত তো এই সময় ব্যালেন্স করে চলছে। ভারতের ওপর এর কি প্রভাব পড়তে পারে তা নিয়ে একটি ডিটেলস ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নাও, সেই ভিডিওর লিংক দিয়ে রাখবো। তো এই সব কিছু কারণ ন্যাটো। এই ন্যাটো আর আমেরিকার চক্করে পুরো দুনিয়া আজ ভুক্তভোগী, সাফার করছে। আমাদের দেশের সেন্সেক্স নিচে চলে গেছে। 10 লাখ কোটি আমাদের যে সেন্সেক্স রয়েছে তা 5% নিচে চলে গেছে আমাদের শেয়ার মার্কেট। মানে প্রায় 2000 অঙ্কের গিরাওয়ার্ড দেখা গেছে এই ন্যাটো আর ইউএস এর চক্করে। এদের মানে কি বলি, যতদিন এই দুটি দেশ রয়েছে, আমেরিকা আর রুশ, সব সময় গুলি চলতেই থাকবে। আরেকজন এদের ছোটকা ভাই চীন, তাদের মতো হয়েও এরা পুরো দুনিয়ায় গুলি চালাতে থাকবে। তবে আমাদের নিউট্রাল ব্যালেন্স নিয়ে থাকতে হবে। আমরা এমনটা অনেক দেখেছি যে আমেরিকা যেখানে খাবে পরে সেখানে লাথি মারবে। আমেরিকা এ কারো কোনোদিন হয় না। আমাদের এটা ভুললে চলবে না যে আমেরিকার সঙ্গে শত্রুতা তো খারাপ, তবে বন্ধুত্ব তার থেকেও বেশি খতরনাক। এ কোনোদিন কারো হয় না। আমেরিকার আগের কারনামা আমাদের ভুললে চলবে না। মনে করুন 1971-এর কথা, যখন যুদ্ধ চলছিল তখন আমেরিকা তাদের 7 বেড়া পাঠিয়েছিল আমাদের মারার জন্য, তখন রুশ তার 40 বেড়া পাঠিয়েছিল আমাদের বাঁচানোর জন্য। তখন এই আমেরিকাই পরমাণু বোম দিয়ে আমাদের ধ্বংসের জন্য ভয় দেখাতো। 1965-তে যখন আমাদের এখানে আকাল পড়েছিল তখন আমেরিকা আমাদের শুয়োরের খাবারওয়ালা গেহু পাঠিয়েছিল এই আমেরিকায়। কোন মুখ দিয়ে আজ আমেরিকা তাদের সাপোর্ট করতে বলছে? যখন 370 লেগেছিল রুশ আমাদের সাথ দিয়েছিল। ইউএনওতে কাশ্মীরে যখন যতবার মুদ্রা এসেছিল তখন ইউএনও বলেছিল সেখানে মানুষদের জিজ্ঞাসা করতে, তো রুশ সেখানেই রোপ লাগিয়ে দিত। আমরা কেমন করে বলতে পারি রুশকে? আজও রুশই আমাদের সব থেকে বেশি হাতিয়ার দেয়। আজও আমাদের 86% হাতিয়ার রুশ থেকে আসে। 1998 যখন ভারত পরমাণু বোম পরীক্ষা করেছিল, পুরো দুনিয়া ভারতের বিরুদ্ধে চলে গিয়েছিল, তখন এই রুশই পাশে দাঁড়িয়েছিল। 1999 যখন কার্গিল যুদ্ধ হয় তখন আমেরিকা অটল বিহারী বাজপেয়ীকে বলেছিল আমরা পরমাণু বোম ফেলে দেবো ভারতের ওপর। তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন हम आधा हिंदुस्तान खोने के लिए भी तैयार है, लेकिन हम वचन देते हैं सुबह का सूरज पाकिस्तान नहीं देख पाएगा। তখন আমেরিকা তার পরমাণু বোম নিয়ে ভেঙেছিল।
মনে করো নবীন নন্দন বর্তমান যে ছিলেন ভারতের যুদ্ধ বিমান ফাইটার এয়ারক্রাফটের পাইলট, তার উপর পাকিস্তান যে এয়ারক্রাফট দিয়ে হামলা করেছিল সেই এয়ারক্রাফটও পাকিস্তানকে আমেরিকায় দিয়েছিল F-16 যুদ্ধ বিমান। আজও আমাদের প্রয়োজন রুশই পূরণ করে। S-400 এর দমে আমরা চায়নাকে চ্যালেঞ্জ করি। কে দিয়েছে? INS বিক্রমাদিত্য। কে দিয়েছে? রুশ। 1991 যখন আমাদের মহাকাশের জন্য ক্রায়োজেনিক ইঞ্জিনের প্রয়োজন ছিল, রুশ তাদের 8টি ক্রায়োজেনিক ইঞ্জিন দিচ্ছিল। আমেরিকায় তখন তার উপর ব্যান লাগিয়ে দিয়েছিল, যার জন্য আমাদের মহাকাশের কার্যকলাপ 20 বছর পেছনে চলে যায়। আজও মানব চন্দ্রযান মিশনে আমেরিকার জায়গায় রুশ আমাদের সাহায্য করছে, যা 2023-এ পাঠানো হবে। তা নিয়ে একটি ছোট ভিডিও আগে আমি তোমাদের বানিয়ে দিয়েছি, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভারতের পরমাণু সাবমেরিন চক্র হোক, নেত্র বা আরিহান্ত, এতে রুশই আমাদের সাহায্য করেছে। AK-203 অ্যাসল্ট রাইফেল, সুখোই জাহাজ আমাদের বায়ুসেনার শীত দ্বারা, ব্রহ্মস ক্রুজ মিসাইল দুনিয়ার সবথেকে খতরনাক সুপারসনিক ক্রুজ মিসাইল, যা থেকে চায়নাও ভয় পায়। কে দিয়েছে? তো আমাদের ব্যালেন্স করে চলতে হবে। কোথাও না কোথাও সেনাতে রুশ সাহায্য করবে, কিন্তু আমেরিকার সাথেও আমাদের সম্পর্ক বানিয়ে রাখতে হবে। চায়নাকে যখন কন্ট্রোল করার কথা আসবে তখন রুশ শুনবে না, তখন আমাদের আমেরিকাকে আনতে হবে। এখন এই দুবিধাতে আমরা রয়েছি, আমেরিকা সাথ দেবো না রুশে। রুশের জায়গায় অন্য যে কোনো দেশ হলেও তার সুরক্ষা ব্যবস্থাকে নিয়ে চিন্তিত থাকতেই। আপনিও ভাবুন, আমেরিকা এখানে রয়েছে, যদি মেক্সিকো দেশে রুশ তার সেনা লাগায় তখন কি আমেরিকা চুপ থাকবে? থাকবে না। কোই দেশ দেখবে সে এখানে সেনা লাগাচ্ছে কেন। তো এখন বলো যে আমেরিকা তার নেটো সেনা ইউক্রেনে এনে রুশের বর্ডারের কাছে নামিয়ে দেবে, তো রুশ কি করে চুপ থাকতে পারে? নিজেদের সাথে কিছু হলে সকলেরই খারাপ লাগে। আচ্ছা আপনারা বলুন, ভারত এখানে, ভারতের নিচে শ্রীলঙ্কা রয়েছে, যদি পাকিস্তান তার সেনা শ্রীলঙ্কায় লাগায় আর শ্রীলঙ্কা তাকে পারমিশন দিয়ে দেয়, তো ভারত তার বিরোধ করবে কি করবে না? আমাদেরও তো খারাপ লাগে যখন চায়না তার উপস্থিতি মাঝে মধ্যে এখানে বঙ্গোপসাগরে করে। তো প্রতিটি দেশই তার সুরক্ষা ব্যবস্থাকে আগে প্রাথমিকতা দেয়। সিম্পল একটা ব্যাপার, রুশ কিন্তু ইউক্রেন দেশকে চাচ্ছে না। রুশের কেবল একটি কথা যে ইউক্রেন যেন ন্যাটোতে না যায়। ইউক্রেন এটি লিখিত দেশ যে ইউক্রেন কখনো ন্যাটোতে সামিল হবে না। আর ইউক্রেনেরও চিন্তা করা উচিত যে ন্যাটোতে সামিল হলে আমেরিকার ফায়দা, ও শত্রুতা করবেন রুশের সাথে। কি যাচ্ছিল এখানে? তার দেশ বেঁচে যেত, তার লোক মৃত্যু থেকে বেঁচে যেত। কি কাজে আসলো এখানে ন্যাটো? এখানে ইউক্রেনকে চিন্তা করা উচিত যে অনেক বেশি জেদ রাখলে কোনো খাস ফায়দা হয় না। আর সবসময় একটি জিনিস মনে রাখা উচিত যে ইউক্রেন হোক বা আমরা বা আপনারা, আমরা আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না, কিন্তু বন্ধু বদলাতে পারবো। এর জন্য বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি হোক বা ভাঙুক, কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত, কারণ সবসময় কাজে আসে প্রতিবেশী। ইউক্রেনের প্রতিবেশী রুশ আর আমেরিকা বন্ধু। তো হামেশা মাথা রাখা উচিত যে কিলা সুরক্ষিত রাখার জন্য প্রতিবেশীকে সুরক্ষিত থাকা প্রয়োজন। ইউক্রেনকে তার জেদ ছাড়া উচিত, ইউরোপে যোগ দিক, তবে ন্যাটোর মতো সৈন্য সংগঠনে সামিল হওয়া উচিত না। এখানে রুশের রাষ্ট্রীয় সুরক্ষা জুড়ে রয়েছে, রুশ কখনোই ছাড়বে না, এটি ইউক্রেনে বোঝা উচিত। আজ বিচারের দায়িত্ব আপনাদের। তবে আসল কথা, আমেরিকা আর রুশ যতদিন এই পৃথিবীতে থাকবে, এই পৃথিবীতে গুলি বন্ধ হবে না, নইলে যে তাদের অস্ত্রের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো আজ এইটুকুই। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন উত্তর থাকলে কমেন্ট করে বলুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। নমস্কার, জয় হিন্দ।